বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অরাজকতা কিভাবে সৃষ্টি হলো, এই উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এটা খুব দুঃখজনক যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বৃহৎ দুটো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন দীর্ঘদিন পরে ছাত্র দল এবং ছাত্র লীগের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, আমি মনে করি যে সেটা খুবই দুঃখজনক এবং উদ্বেগের। কারণ হচ্ছে আমরা 2019 সালে ডাকসু নির্বাচনের পর দেখেছিলাম যে ক্যাম্পাসে কিছুটা হলেও একটু বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের একটা সহনশীল অবস্থা তৈরি হয়েছিল এবং সেটা মোটামুটি অনেকদিন একটু সাস্টেন ছিল। কিন্তু আজকে যে ঘটনা হয়েছে সেটা আমার মনে হয় যে গত বিশেষ করে 2-3 বছর এরকম ঘটে নাই যে আজকে দফায় দফায় ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষ। এবং সবচেয়ে খুবই অমানবিক এবং বর্বর ঘটনাটি ছিল যে সম্ভবত ছাত্র দলেরই হবেন একজন নারী কর্মীকে যেভাবে লাঞ্ছিত করেছেন, যেভাবে তার শরীরে আমি দেখেছি বিভিন্ন জায়গায় মনে হচ্ছে টাচ করেছেন, লাঠি দিয়েছেন এবং আরেকজনকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন। এইটা আমি মনে করি যে আমার ভাষায় বর্ণনা করার মতো আসলে আমি ল্যাঙ্গুয়েজ পাচ্ছি না যে এদেরকে আমি কি চিহ্নিত করবো, যে এরা কি মাদকাসক্ত না যৌন নিপীড়নকারী নাকি ধর্ষণকারী। আমরা ছাত্রলীগের একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই সেঞ্চুরি মানিকদের কথা জানি, পুরান ঢাকার নিরীহ দর্জি বিশ্বজিৎকে কুপিয়ে মারা সেই খুনি ছাত্রলীগের খুনিদের কথা আমরা জানি। কিন্তু আজকে আপনার ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু একটা পূর্ব পরিকল্পিত পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল, বিক্ষোভ মিছিল না, সমাবেশ না, আপনার একটা শান্তিপূর্ণ তাদের ছিল যে সংবাদ সম্মেলন করবে। সেখানে আমি যতদূর গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি যে তারা শহীদ মিনার থেকে ক্যাম্পাসে আসতেছিল। ঠিক সেই সময় ছাত্রলীগের গুন্ডা পান্ডারা হল থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে জোর করে এনেছে এবং সাথে রড, লাঠি, সুতা, হকি স্টিক নিয়ে এসেছে এবং ছাত্র দলের নেতাকর্মীরা যখন ক্যাম্পাস অভিমুখে মিছিল নিয়ে আসতেছিল ঠিক সেই সময় তাদের উপরে অতর্কিত হামলা চালালো। এটা নিশ্চয়ই ছাত্রলীগের একটা পরিকল্পিত আমি মনে করি যে কাজ, এবং এই ঘটনা ছাত্রলীগ না, আমি মনে করি সরকারের উচ্চ পর্যায় থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ধরনের একটা সহিংস ঘটনা ঘটানোর জন্য। কারণ নাহলে ক্যাম্পাস কিন্তু শান্তিপূর্ণ ছিল। এখন অনেকে বলতে পারে যে ভাই ক্যাম্পাস উত্তপ্ত হলে লাভ কার, মানে হচ্ছে সরকারি দলে না বিরোধী দলে। এখন স্বাভাবিকভাবেই অনেকদিন ধরে বর্তমান এই বিনা ভোটের কর্তৃত্ববাদী মাফিয়া সরকার ক্ষমতা আছে, সেখানে ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের রাজনীতি করা এবং রাজনীতিতে টিকে থাকা একটা মুশকিল হয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলো, আইন শৃঙ্খলা বাহিনী যখন একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করে, অপর শক্তিগুলোকে নিশ্চিত করে দেওয়ার ক্ষেত্রে গুম খুনের মতো জঘন্য অপকর্মে লিপ্ত থাকে, তখন কিন্তু বিরোধী দল এবং ভিন্ন মতের রাজনীতি করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই অবস্থার মধ্যে বিরোধী দলের কারো সক্ষমতা নাই আপনার সরকারি দলের নেতাকর্মীদের উপরে হামলা করার, আক্রমণ করার। আমরা দেখেছি শুধুমাত্র ছাত্র দল নয়, আমাদের নেতাকর্মীরাও ঈদে বাড়িতে গিয়েছে, আমাদের নেতাকর্মীরা ঈদ করতে গিয়েছে, সেখানেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডারা হুমকি দিয়েছে, হামলা করেছে, অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা করেছে। এবং আপনারা জানেন যে এই বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষের উপরে যে হামলা, হুমকি এবং এই যে হয়রানি, এর প্রতিবাদ ইতিমধ্যেই আমরা আগামী শনিবার আপনার সকাল 10টায় 28 তারিখ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আন্তর্জাতিক গুম সপ্তাহকে স্মরণ করার জন্য একটা বিক্ষোভ সমাবেশ এবং মৌন মিছিল ঘোষণা করেছি। কারণ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ যেভাবে বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষের কণ্ঠকে রোধ করতে উঠে পড়ে লেগেছে এবং যে সন্ত্রাসী রাজনীতি তারা দেশে কায়েম করতে চায়, তারই একটা অংশ হিসেবে আমি মনে করি ছাত্রলীগ এই ছাত্র দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। এবং কিছুদিন আগে আপনি প্রধানমন্ত্রীর কথা শুনেছেন যে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি, তাকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চায়। তো প্রধানমন্ত্রী যখন এই ধরনের আক্রমণাত্মক, বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলেন, তখন তার নেতাকর্মীরা তো উৎসাহিত হবেই স্বাভাবিকভাবে। এবং অনেকেই বলে এটা প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদেরকে অ্যাগ্রেসিভ হওয়ার জন্য একটা ডিরেকশন দিয়েছেন, যে কারণে আমরা দেখেছি আমাদের গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া চ্যানেল আইয়ের একটি টক শোতে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, তার নাম আহমেদ হোসেন, কিন্তু তার এই কর্মকাণ্ডের ফলে লোকজন বলছে যে এটা আহম্মদ ছাড়া আর কিছু না, যে কারণে ইতিমধ্যে বলে আহম্মদ হোসেন
তিনি ডক্টর রেজা কিবরিয়াকে রাজাকারের পুত্র বলছেন, এবং যে ভাষায় রেজা কিবরিয়ার সাথে কথা বলেছেন এটা কোনো রুচির মধ্যে পড়ে না, রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। তো সরকারি দলের এই যে ঔদ্ধত্য, সরকারি দলের এই যে বেপরোয়া আচরণ, এটা আমার মনে হচ্ছে যে তারা আসলে একটা ঘোর থেকে এই আচরণ করছে। কারণ তারা আশপাশের পরিস্থিতি দেখতে পাচ্ছে, শ্রীলঙ্কার পরিস্থিতি, পাকিস্তানের পরিস্থিতি, তারা ভাবছে যে তাদের ক্ষমতাও যে কোনো সময় চলে যেতে পারে। তো যেখানে বিরোধী দলের নেতাকর্মীরা অলরেডি বলছে যে আপনারা শ্রীলঙ্কার পরিস্থিতি দেখুন, জনগণ কিন্তু আপনাদেরকেও খালে বিলে ফেলাবে, চুবাতে পারে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। তো এখন তাদের নেতাকর্মীদের কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে। তাদেরকে যে দৈত্য দানবীয় প্রশাসনের একটা অংশ তাদেরকে সাপোর্ট দিত, তারা মার্কিন নিষেধাজ্ঞার ফলে এখন অনেকের পায়খানা প্রস্তাব শুরু হয়ে গেছে, যেখানে তারা এখন ভয়ভীত একটা আতঙ্কের মধ্যে যে না, শেখ হাসিনার এই কর্তৃত্ববাদী রেজিমকে যদি তারা সাপোর্ট করে তাহলে তারা মার্কিন নিষেধাজ্ঞা সহ পৃথিবীর বিভিন্ন সভ্য দেশের নিষেধাজ্ঞার সম্মুখীন হবে, সেই সব দেশে যেতে পারবে না। তাদের যেটা স্বপ্ন থাকে অন্তত যে আপনার রিটায়ার্ড করে ইউরোপ আমেরিকার কোন একটা দেশে সেটেল হওয়া, ছেলে মেয়েকে ওই সমস্ত দেশে পড়ানো, তো নিষেধাজ্ঞার শিকার হইতে তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা ওই সমস্ত দেশে যেতে পারবে না, টাকা পয়সা রাখতে পারবে না। তো এই কারণে এখন প্রশাসনের মধ্যে একটা বিভাজন শুরু হয়ে গেছে। একটা দেশপ্রেমিক অংশ তারা বুঝতে পারছে যে এইভাবে তারা শেখ হাসিনার এই কর্তৃত্ববাদী রেজিমকে যদি সাপোর্ট দেয় তাদের জন্য একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। তো সে কারণে এখন তারাও সাপোর্ট দিতে চাচ্ছে না, প্রশাসন দুর্বল হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। অনেক এমপি মন্ত্রীরা সবসময় প্লেনের টিকিট কেটে পকেটে রাখে, বাইরের দেশে তো টাকা পাচার করেছি, এখন সরকার একটা মানে আপনার কি বলে উইদাউট কোনো মানে হচ্ছে জাকুনি ছাড়াই হচ্ছে নড়বড়ে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য, কনফিডেন্ট দেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা ঔদ্ধত্যের সাথে বলছে যে তারাই উল্টো পদ্মা সেতু থেকে ফেলাবে, তারা কাউকে পরোয়া করছে না। ওবায়দুল কাদের বলছে যে নির্বাচন এই সরকার অধীনে হবে, এক চুলও নড়বে না। আমি বলছি এক চুল না, আপনাদেরকে বহু চুল নড়তে হবে। আপনারা চাইলেও 14 এবং 18 সালের মতো বিনা ভোটের নির্বাচন, বিরোধী দলবিহীন নির্বাচন আর করতে পারবেন না। যদি করতে পারেন সেই নির্বাচনের পরে রাজনীতি ঘোষণা দিয়ে ছেড়ে দেবো, আজকে ডিক্লেয়ার দিয়ে বললাম। কারণ তারা বুঝতে পেরেছে যে এতদিন এই পশ্চিমা গোষ্ঠী সহ বিভিন্ন দেশকে যে কথিত জঙ্গিবাদ উগ্রবাদের কথাবার্তা বলে নানা ধরনের নাটক টাটক করে তাদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের সমর্থনের ক্ষমতায় ছিল, এখন সেই সমর্থন তাদের দিক থেকে সরে যাচ্ছে। প্লাস হচ্ছে দেশের যে ভিন্ন মত এবং বিরোধী দল, যে রাজনৈতিক দলগুলো তাদের আদর্শিক জায়গা এবং তাদের মতানৈক্য ভুলে তাদের মধ্যে একটা ঐক্যের সুর, একটা ঐক্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তারা সবাই বলছে যে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সুতরাং আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না। আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই, সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, শেখ হাসিনার অধীনে নয়। চরমনাই পিসাব, যেটা বাংলাদেশ ইসলামী আন্দোলন, বামপন্থী অনেক দলগুলো, ডানপন্থী মধ্যমপন্থী অনেক দল কিন্তু এই দাবি ব্যক্ত করেছে, যেখানে সরকার কিন্তু একটা চাপের মধ্যে আছে। তো এখন তারা মানে মানুষকে একটা বোঝানোর জন্য যে আমরা কাউকে গোনায় ধরছি না, থোড়াই কেয়ার করি, তো এই জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে এগুলো করে আসলে সরকার আর বেশি দিন টিকতে পারবে না। তাই আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আপনাদের এমপি মন্ত্রী তো কানাডা, সিঙ্গাপুর, উত্তর কোরিয়া, চায়নাতে পালাবে, টাকা পয়সা বউ বাচ্চা তো অলরেডি ওই সমস্ত দেশে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ভাই আপনাদের কি হবে? আপনি যে একজন নেতার কথায় এই যে আপনারা মাথায় বাড়ি দিচ্ছেন, এই যে হামলা করছেন, সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনার সংরক্ষণ করা আছে। আজকের এই হামলায় কারা আগে লাঠিসোঁটা নিয়ে গেছে, বাঁশ নিয়ে গেছে, এদের প্রত্যেকের কিন্তু পরিচয় ইতিমধ্যে নোট ডাউন হয়েছে। পরিস্থিতি চেঞ্জ হলে এদেরকে আইনের মুখোমুখি হতে হবে না, বিচারের মুখোমুখি হতে হবে না, হতে হবে তো। সেই জায়গা থেকে আমি বলবো আপনারা কোনো নেতার কথায় ভাড়া খাইতেন না, কোনো নেতার কথায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়ে না, তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। ইতিহাস থেকে শিক্ষা নেন। একসময় বিএনপির যারা প্রভাবশালী লোক ছিল তারা আজকে কোথায়? অনেকেই কারাগারে, সাবেক ষষ্ঠমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মতো লোক কারাগারে তসবিহ গুনে। তো আজকে যারা ধরাকে সরা জ্ঞান মনে করছেন শেখ হাসিনা প্রোটেক্ট করবে, আওয়ামী লীগ প্রোটেক্ট করবে, আর ভাই শেখ হাসিনা তো আপনার পরিস্থিতি খারাপ হলে সেও তো দেশে থাকবেন। অন্যান্য দলের নেতারা, অন্যান্য আপনার সিনিয়র নেতারা, যেটা সবসময় হয় ক্ষমতার পালাবদল হল, অনেকেই তো দেশে থাকে না, আপনাদেরকে কে রক্ষা করবে? আমরা একটা কথা বলবো যে দেখেন, আমরা গণ অধিকার পরিষদ, আমরা মারামারি, হানাহানি, খুনোখুনি রাজনীতি চাই না। এক দল ক্ষমতা থাকলে আরেক দলকে পিষে মারবে, আরেক দলকে রাস্তায় বেরোতে দেবে না, ঘরে বেরোতে দেবে না, ব্যবসা বাণিজ্য করতে দেবে না, এই ধরনের উগ্র রাজনীতি
এই ধরনের জঙ্গিবাদী রাজনীতি, এই ধরনের কর্তৃত্ববাদী রাজনীতি আমরা চাই না। আমরা গণমানুষের কথা বলি, দেশের কল্যাণের কথা বলি, আমরা একটা শান্তি সম্প্রীতি সহনশীলতার রাজনীতি চাই, একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। যে কারণে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য দলের মধ্যে যারা এই ধরনের উদার গণতান্ত্রিক মনা মানুষ আছেন, সহনশীল রাজনীতিবিদ আছেন, তাদেরকে বলবো আসেন আমরা বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণের জন্য কিভাবে কাজ করা যায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। বর্তমান সরকার এই দেশের জন্য, এই সমাজের জন্য এখন একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। এই ক্যান্সার যতদিন থাকবে তত মানুষ দুর্বল হয়ে পড়বে, তত সমাজ দুর্বল হয়ে পড়বে, রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে। কাজেই দেশকে বাঁচাতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে এই বিনা ভোটের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা আমাদের ফরজ হয়ে পড়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো আজকে যারা এই হামলায় আহত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে, সংহতি রয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের এই রক্ত, আপনাদের এই ত্যাগই আগামীর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম বিনির্মাণের পথকে মসৃণ করবে, আগামীর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য মানুষকে উৎসাহিত করবে। আপনারা হতাশ হবেন না, আমাদের বিজয় হবেই। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 7টি দলের সাথে একটা বৃহৎ ঐক্য গঠন করতে চাচ্ছেন। গতকাল শুনেছিলাম যে তাদেরকে নিয়ে একটা কর্মসূচি হওয়ার কথা ছিল, তো এই বিষয়টা নিয়ে আপনাদের অগ্রগতি আসলে কতদূর? আপনি জানেন যে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল, আর বাকি যে দলগুলো আছে খুচরা দল, এগুলোই আওয়ামী লীগ বিএনপিকে ভর করেই আসলে টিকে আছে। ওই অর্থে আওয়ামী লীগ বিএনপির পরে বলতে গেলে যে জামাত, ইসলামী আন্দোলন, এইরকম 4-5টা দলের অস্তিত্ব বা মাঠে জনসম্পৃক্ততা আছে। আর বাকি দলগুলো, অনেক দল আছে, এগুলো ওইভাবে তাদের আসলে জনসংখ্যার ভিত্তিতে অবস্থান নাই, রাজনৈতিক সক্ষমতাও নাই, অনেকের অফিসও নাই। তারপরেও দেখা যায় প্রায় 39টা নিবন্ধিত দল আছে, কিন্তু 39টার মধ্যে 30টা তো বাদই দিলাম, 9টা দলকে আমি দেখি নাই বোধহয় রাজপথে জনসম্পৃক্ত ইস্যুতে প্রোগ্রাম করতে, প্রতিবাদ করতে। তো তারপরে আমার কথা হচ্ছে যে রাজনীতি করার, দল করার অধিকার প্রত্যেক নাগরিক রাখে। সেক্ষেত্রে আমরা বিএনপি আওয়ামী লীগের নেতৃত্বে, তো আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট 14 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট আছে। আওয়ামী লীগ বিএনপি চায় যে একে অন্যকে পিষে মারতে, কেউ কাউকে স্পেস দিতে চায় না, তাদের মধ্যে একটা প্রতিহিংসার রাজনীতি কাজ করতেছে। তো এই আওয়ামী লীগ বিএনপির এই প্রতিহিংসার রাজনীতি তো এই দেশের সব মানুষ ভুক্তভোগী হবে সেটা তো আমরা হতে দিতে পারি না। আমরা এই দেশকে তো সেই বানরের গল্পের মতো আওয়ামী লীগ বিএনপির আপনার টানা হেঁচড়া বা ভাগ বটোয়ারা রুটি হতে দিতে পারি না, যে দুই দলই এখান থেকে একটু খাবে, ওখান থেকে একটু খাবে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এবং বাংলাদেশের কিছু মৌলিক পরিবর্তনের জন্য, সেটা নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণ, এরকম কিছু মৌলিক দাবিতে আমরা 7টি দল একত্রিত হয়েছি এবং আমাদের মধ্যে প্রায় বছর খানেকের বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা ইন্টারনাল বেশ কিছু প্রোগ্রাম আলাপ আলোচনা করেছি। তার ভিত্তিতে আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে 7টি দল আমরা আনুষ্ঠানিকভাবে একটা গণতন্ত্র মঞ্চ নামে একটা প্ল্যাটফর্মের ঘোষণা দিব এবং আমাদের কিছু লিখিত দাবি দেওয়া থাকবে। সেই দাবি দেওয়ার সাথে যারা একমত পোষণ করবে তাদেরকে নিয়ে একটা বৃহত্তর ঐক্য, বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব, যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কারণ যেহেতু তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নানা ধরনের বিতর্ক আছে, সে কারণে আমরা যতটুকু বিতর্ক মিনিমাইজ করা যায় আমরা বলছি যে তাহলে শেখ হাসিনা চলে গেলে তো একটা সরকার লাগবে দেশ চালাতে, নির্বাচনের আয়োজন করতে তো একটা অথরিটি লাগবে। কে আয়োজন করবে? সেটা 90 সালে হয়েছিল, সেটা আমরা বলছি সেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার সেটার নাম অন্তর্বর্তীকালীন সরকার। এখন সেই সরকারের মেয়াদ 6 মাস, 1 বছর, না 5 বছর, না 2 মাস হবে, সেইটা নিয়ে রাজনৈতিক দল, বিরোধী দলগুলো বিশেষ করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক করবে। তো এই জায়গাগুলোতে আমরা ঐক্যমতের জায়গায় পৌঁছেছি এবং বেশ কিছু অগ্রগতি আমাদের হয়েছে। এই 7টি দল এবং মঞ্চের বাইরেও কিছু দল এবং সংগঠনের সাথে আলাপ আলোচনা হচ্ছে। এটা ঠিক যে গতকালকে আমাদের একটা ফলো আপ মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু এই ফ্রন্টের আমাদের একজন বর্ষিয়ান নেতা তিনি অসুস্থ থাকায় মিটিংটি আমরা একটু পিছিয়ে দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই এই মঞ্চের আনুষ্ঠানিক মিটিং হবে এবং সেই মিটিং থেকে আমরা আনুষ্ঠানিক কর্মসূচিও ঘোষণা করতে সক্ষম হব। একই সাথে আপনাদেরকে একটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে এটি কোনো আদর্শিক জোট কিংবা নির্বাচনী জোট নয়। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য
জনগণকে পথ দেখানোর জন্য, জনগণকে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত করার জন্য এটি একটি সম্মিলিত প্রচেষ্টা বা প্রয়াস মাত্র। সেই ক্ষেত্রে আমাদের সবসময় লক্ষ্য উদ্দেশ্য কিভাবে আপামর জনসাধারণকে দল মত নির্বিশেষে সবাইকে আন্দোলন সংগ্রামে সামিল করা যায়। এবং আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে আসলে আমাদের রাজনৈতিক ভেদাভেদ মত পার্থক্য ভুলে আমরা যত ঐক্যের দিকে আসতে পারবো ততই আমাদের আন্দোলন সংগ্রাম শক্তিশালী হবে, ততই আমাদের আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এই জোটের বাইরেও আমি বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে, এবং সেই ক্ষেত্রে তাদের সাথেও একটা যোগাযোগ রাখতেছি যেন ভবিষ্যতে তাদের সাথেও আমার দলের একটা সম্পর্ক থাকে। এই 7টি দলের সাথে জোট করা মানে এটা না যে 7 দলের মধ্যেই আমার সমস্ত কর্মকাণ্ড জিম্মি বা তাদের বাইরে আমরা কোনো আলাদা প্রোগ্রাম করতে পারবো না। আমাদের দলের স্বাতন্ত্র অবস্থান থেকে আমরা, আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেই থাকি। মোটামুটি জনসম্পৃক্ত ইস্যু যখনই আমাদের সামনে আসে আমরা কিন্তু প্রোগ্রামগুলো করে থাকি। যেমন আগামী আপনার এই যে 24 থেকে 30 মে আন্তর্জাতিক গুম সপ্তাহ দিবস উপলক্ষে আমরা আপনার যে ভিন্ন মতের মানুষের উপরে যে দমন পীড়ন চলছে, হামলা মামলা গুম খুন, এবং যে 86 জন নাগরিককে গুম করা হয়েছে ভিন্ন মতের, এই নাগরিকদের সন্ধানের দাবিতে এবং এই হামলা মামলার প্রতিবাদে আগামী শনিবার সকাল 10টা 28 তারিখ আমরা প্রেস ক্লাবে একটা বিক্ষোভ সমাবেশ এবং মৌন মিছিলের ডাক দিয়েছি। এজন্য নিজেদের সংগঠনের জায়গা থেকে রাজনৈতিক এবং অন্যান্য জনসম্পৃক্ত ইস্যুতে আমাদের প্রোগ্রামের চেষ্টা এবং জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে সংগঠিত করার প্রচেষ্টাটা আমাদের চলবে। এবং নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে যেটি আপনি আসলে বলেছিলেন যে রাজনীতি করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একটা মানুষ, একজন নাগরিক, সে একটা দল করবে, একটা সংগঠন করবে, একজন নেতার সংগঠন করবে, সেটা তার ইচ্ছা, সেজন্য কারো অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু রাজনৈতিক দল হিসেবে দেখা যাচ্ছে যে আপনার নির্বাচন কমিশনের একটা নিবন্ধন প্রয়োজন হয়। তো আমরা যেহেতু গত বছর আমাদের রাজনৈতিক দলের ঘোষণা হয়েছে এবং অল্প সময় হলে আমরা এইটুকু বলতে পারি বিদ্যমান অনেক রাজনৈতিক দলগুলোর চেয়ে আল্লাহর রহমতে আমাদের সাংগঠনিক অবস্থান, রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী। আর আমরা গত বছর দল ঘোষণা করলেও কিন্তু আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব সংগঠন যুব অধিকার পরিষদ, শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং দেশের বাইরের যে প্রবাসীদের নিয়ে এক সংগঠন রয়েছে প্রবাসী অধিকার পরিষদ, এই অঙ্গ সংগঠনগুলো কিন্তু সে 18 সাল থেকেই কাজ করছে। এবং বিশেষ করে ছাত্র যুব শ্রমিক সংগঠন আমাদের জেলা উপজেলা পর্যায়ে কমিটি আছে প্রায় 64 জেলায়। কাজেই সেই দিক থেকে আমাদের রাজনৈতিক দল কিন্তু নতুন না, রাজনৈতিক দলের অবস্থা এত নড়বড়ে না। তো নির্বাচন কমিশন যখন সার্কুলার দেবে বা গণবিজ্ঞপ্তি জারি করবে আবেদনের জন্য, আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা আবেদন করব এবং আমরা আশা করি যে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দিবে। আর আগামীতে যদি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হয় তাহলে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিয়েই নির্বাচন হতে হবে। এবং আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই যে আমরা কোনো মাইনাস ফর্মুলা প্লাস ফর্মুলা নয়, আমরা কাজ করছি গণমানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকে সুসংহত করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজেই আমাদের কোনো দলের সাথে বিভেদ নাই, কোনো দলের সাথে আবার একেবারে মহরম দাওরম সম্পর্ক নাই। যারাই জনগণের জন্য কাজ করবে, যারাই জনগণের জন্য রাস্তায় থাকবে, রাজপথে থাকবে, তাদের সাথে আমাদের সখ্যতার সম্পর্ক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।